নমস্কার সকলকে, দীপ চ্যাটার্জির পেজে স্বাগত জানাই। আজকে আপনারা দেখবেন এমন একটি প্রতিবেদন, যে প্রতিবেদনে দুটো মিক্সিং রয়েছে। মিক্সিং বলতে আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেসের সম্বন্ধে, কোনো নেতার সম্বন্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদও করছি, এবং সাথে সাথে এটাও দেখবেন দেশের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি আমাদের ভারতবর্ষের অর্থনীতিকে দিকে দিকে কোন কঙ্কালসার অবস্থায় নিয়ে যাচ্ছেন। দুটো একসাথেই দেখবেন। হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে আমি কোনো পার্টিকুলার দলকে পূর্ণ সমর্থন দিয়ে একেবারেই চোখে পট্টি পরিয়ে রাখি না সাধারণ মানুষের। যেটা ভুল আমার মনে হবে সেটা আমি আপনাদের দেখাবো, যেটা ঠিক আমার মনে হবে সেটাও আমি আপনাদের দেখাবো। কোনটা আপনারা নেবেন এবং কোনটা ভালোবাসবেন সেটার দায়িত্ব আপনাদের। গত পরশু দিনের বর্তমান পেপারের খবর দেখুন। খবরটা নিউজ কাটিং পেপার আপনাদের স্ক্রিনে রয়েছে। এই খবরটা আপনাদেরকে ডিটেলস ভাবে যদি বোঝাতে হয়, কি বুঝবেন? ভারতবর্ষে বর্তমান পেপারের খবর অনুযায়ী এবং সাথে সাথে সমস্ত তথ্য অনুযায়ী, ডেটা অনুযায়ী বলছে, ভারতবর্ষের কয়েক লক্ষ কোটি টাকা যারা কর্পোরেট ঋণ নিয়েছিল, সেই কর্পোরেট ঋণ ভারতের যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো রয়েছে সেই সকল ব্যাংক মুকুব করে দিয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আপনার 10,000 টাকার যদি কোনো লোন থাকে, সেটা মুকুব করা হয়নি। অর্থাৎ যদি কোনো কৃষক বন্ধু, যদি কোনো গরিব ভেন্ডার, তারা যদি ব্যবসার স্বার্থে কখনো 10,000 টাকা, কখনো 20,000 টাকা, কখনো 25,000 টাকা লোন নিয়ে থাকে, সেই লোন আদায় না করতে পারলে ব্যাংক কার্যত তাদের বাড়িতে জুতোর শুকতলা খইয়ে দিত নিজেদের, এবং সাথে সাথে বড় বড় চেহারাওয়ালা বাউন্সার পাঠিয়ে তাদেরকে এক প্রকার হেনস্থা করা হতো। কখনো তাদের ঘরে ঢুকে গিয়ে তাদেরকে উল্টো পাল্টা ভাষায় আক্রমণও করে। এরকম ছোট ছোট মানুষদের সঙ্গে ব্যাংক এ সমস্ত কার্যকলাপগুলো করে থাকে। কিন্তু যে সমস্ত কর্পোরেট সংস্থা, অর্থাৎ আমাদের কর্পোরেট সংস্থার সব থেকে প্রিয় বন্ধু যিনি, দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী, সেই প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো দেশের কয়েক লক্ষ কোটি টাকা কর্পোরেট ঋণ বলছে বিগত দিনে মুকুব করে দেওয়া হয়েছে। আর আমরা তার উদাহরণ কিন্তু বিগত দিনে দেখে এসেছি। আমরা দেখে এসেছি নরেন্দ্র দামোদর দাস মোদীর একদম জাত ভাই, যাকে বলে গুজরাটি ভাই ভাই, সেই জাত ভাই নরেন্দ্র দামোদর দাস মোদীর মেহুল চকসি থেকে শুরু করে ললিত মোদী, আবার নীরব মোদী থেকে শুরু করে কখনো দেখা গেছে অনেক গুজরাটি বড় বড় ব্যবসায়ী, তারা দেশকে, দেশের টাকাকে, দেশের গরিব মানুষের ব্যাংকের টাকাকে, গচ্ছিত সঞ্চিত টাকাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন। লোনের নামে কয়েক হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছেন, এবং ঠিক রাতারাতি আমাদের দেশের বিমানবন্দর থেকে যেভাবেই হোক গায়েব হয়ে যেতে পেরেছেন, এবং বিদেশে কেউ দেখা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ অর্থাৎ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জতে গিয়ে থাকছেন, আবার কেউ দেখা গেছে কখনো লন্ডনে বসে ক্রিকেট ম্যাচও দেখছেন। হ্যাঁ, বিজয় মালিয়াকেও আমরা দেখেছি লন্ডনে বসে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখতে। কিন্তু তাতে আমাদের ভারতবর্ষের যারা নেতৃত্বে এখন রয়েছেন, যারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি, তাদের বিন্দু মাত্র ক্লেশ দেখা যায়নি চেহারাতে। তাদের দেখা গেছে খুশির মেজাজ। তারা বারংবার বলেছে ভারত নাকি দিনে দিনে বিশ্বগুরু হচ্ছে, কিন্তু এই বিশ্বগুরুর দরবার থেকেই যখন বড় বড় গুজরাটি ব্যবসায়ী, তারা কর্পোরেট লোনের নামে দেশকে দিনের দিন লুটে খেয়েছে, সেই গুজরাটি ব্যবসায়ীগুলোকে দেশ থেকে বিদেশে পালাতে আমার দেশের এই সরকারই, অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় শাসিত সরকারই আমার দেশে বারংবার সাহায্য করে এসেছে। আর শুধু সাহায্যই নয়, আমরা দেখেছি এতদিন হয়ে গেল, আজকে 7-8 বছর হয়ে গেল, এই সমস্ত চোরেরা, গুজরাটি চোরেরা, নরেন্দ্র মোদী, দামোদর দাসের মোদীর জেলার লোক, নিজের এলাকার লোক, সেই সমস্ত গুজরাটি চোরেরা আমরা দেখলাম বারংবার এই দেশ থেকে পালিয়ে তো গেলই, সাথে সাথে এই দেশে যে তাদেরকে ফিরিয়ে আনা হবে, বা তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে, বা তাদের সেই হারানো টাকা ফিরিয়ে আনা, এই সমস্ত কার্যকলাপ আমাদের দেশের প্রধানমন্ত্রী একেবারে করতে ব্যর্থও হলো। আর এর ফলে দিনের পর দিন মুদ্রাস্ফীতি বাড়ছে, আর মুদ্রাস্ফীতির জন্য দিকে দিকে দেশের প্রত্যেকটা স্টেটে আজকে দাম বাড়ছে। গরিব মানুষের নাভিশ্বাস হচ্ছে। একটা চাষি আজকে ঠিক মতো সার কিনতে পারছে না, ফলে ঠিক মতো ফসল হচ্ছে না। আজকে একটা সাধারণ ভেন্ডার ঠিক মতো নিজের বিক্রি সরঞ্জাম কিনতে পারছে না, যার জন্য সে ঠিক মতো আয় করতে পারছে না। আজকে দিকে দিকে মুদ্রাস্ফীতির এইরকমই হার গোটা ভারতবর্ষে। কিন্তু তার মধ্যেও শুভ খবর, তার মধ্যেও অত্যন্ত ভালো খবর, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের মুদ্রাস্ফীতির হার কিন্তু অন্যান্য যে কোনো রাজ্যের থেকে সব থেকে ভালো জায়গায় রয়েছে। অর্থাৎ দেশের বিভিন্ন যে ডবল ইঞ্জিন সরকার রয়েছে, নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীদের যে পছন্দের ডবল ইঞ্জিন সরকার, সেই ডবল ইঞ্জিন সরকারে যখন মুদ্রাস্ফীতি বাড়ছে, যখন একটা মানুষের সাধারণ জিনিসপত্র কিনতে নাভিশ্বাস উঠে যাচ্ছে, তখন কিছুটা হলেও, স্বাভাবিকের তুলনায় কিছুটা হলেও আমাদের পশ্চিমবঙ্গে মুদ্রাস্ফীতি কম, এবং অনেকটা স্বস্তিতে রয়েছে অন্যান্য রাজ্যের তুলনার থেকে, ডবল ইঞ্জিন রাজ্যের তুলনার থেকে। আমাদের দেশে যারা সাধারণ নাগরিক রয়েছে, তারা সেই সমস্ত জিনিস কিছুটা অন্যান্য রাজ্য থেকেও কম পয়সায় কিনতে পারছে। আর এর জন্য অবশ্যই বাহবা দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে এবং পশ্চিমবঙ্গের সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিছুটা হলেও পয়সা ফেরত পাঠাতে পারছে, যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ফেরত পাঠাতে পারছেন না। উপরন্তু আমাদের দেশের গরিব মানুষের টাকাগুলো এই সমস্ত কর্পোরেট ঋণ নিয়ে, যারা লক্ষ লক্ষ কোটি টাকা কর্পোরেট ঋণ নিচ্ছে, পরে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক সেই ব্যাংকের ঋণগুলোকে মুকুব করে দিচ্ছে। ফলে সাধারণ মানুষের উপর একটা বার্ডেন আসছে, হাতে সাধারণ দেশবাসীর হাতে ঠিকমতো টাকা আসছে না। আর যখন সাধারণ দেশবাসীর হাতে ঠিকমতো টাকা আসবে না, তখন সেই টাকা আবার মার্কেটেও পৌঁছাবে না, কারণ তার কাছে নির্দিষ্ট পরিমাণ টাকা নেই সেই টাকা মার্কেটে খরচ করার মতো, কোনো জিনিস কেনার মতো। ফলে দিনে দিনে দাম বাড়ছে, জিনিসের চাহিদা বাড়ছে এবং মুদ্রাস্ফীতি ও উচ্চ মাত্রায় বাড়তে চলেছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু কিছু নীতি নিয়েছেন, এমন কিছু কিছু প্রকল্প মানুষের হাতে পৌঁছে দিয়েছে, যাতে কিছুটা ক্যাশ টাকা গরিব মানুষের হাতে পৌঁছে যাচ্ছে। কখনো আমরা লক্ষ্মীর ভান্ডারের নামে যে অনেক বিরোধী দল যেটাকে ভিক্ষা বলে, ভর্তুকি বলে, সেইটা সাধারণ গরিব মানুষের হাতে ডাইরেক্ট মুখ্যমন্ত্রী যখন পৌঁছে দিচ্ছেন, পশ্চিমবঙ্গ সরকার যখন ডাইরেক্ট লক্ষ্মীর ভান্ডারের নামে টাকা পৌঁছে দিচ্ছেন, তখন সেই টাকাটা, সেই 1000 টাকাটা আবার পশ্চিমবঙ্গের মার্কেটেই ঘুরছে। কারণ যে পাচ্ছে টাকাটা সে কিছু না কিছু ক্রয় করছে এবং সেই ক্রয় করার ফলে সেই ব্যক্তিটারও লাভ হচ্ছে এবং পশ্চিমবঙ্গের যে টাকার একটা সার্কেল, সেই সার্কেলটা বজায় থাকছে। অর্থাৎ মানুষের হাতে ঠিকমতো টাকার যদি সাপ্লাই থাকে, তাহলেই মানুষ তো ঠিকমতো জিনিসপত্র কিনবে, আর যত জিনিসপত্র কিনবে ততই মার্কেট সচল থাকবে এবং মুদ্রাস্ফীতি কম হবে। আর সেই জন্য দেখা গেছে দিকে দিকে পশ্চিমবঙ্গে কিন্তু অন্যান্য যে সমস্ত ডবল ইঞ্জিন সরকার রয়েছে, নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথের যে সমস্ত ডবল ইঞ্জিন সরকার, সেই ডবল ইঞ্জিন সরকারের থেকে পশ্চিমবঙ্গে তুলনামূলক মানুষের মুদ্রাস্ফীতি হার, অর্থাৎ অর্থনৈতিক মুদ্রাস্ফীতির হার কিন্তু যথেষ্ট কম এবং সাধারণ মানুষের এর পক্ষে যথেষ্ট অন্যান্য মানুষের থেকে, অন্যান্য স্টেটের মানুষের থেকে অবশ্যই সুবিধা পাচ্ছে। তবে শুধুই সাধারণ মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া নয়, যেভাবেই হোক পশ্চিমবঙ্গে যখন দাম বাড়ে কোনো জিনিসের, আমরা দেখেছি এই কিছুদিন আগেই দেখলাম যখন আলুর দাম বাড়ছে, বিভিন্ন পেঁয়াজের দাম বাড়ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ডের বর্ডারের কাছে, বিভিন্ন অন্যান্য স্টেটের বর্ডারের কাছে পুলিশদেরকে অ্যাক্টিভ থাকতে বলেছেন, যাতে কোনো রকম আউটসাইডার এই সমস্ত মালগুলো বাইরে বিক্রি করে না দিতে পারে। যত এই মাল বাইরে বিক্রি হয়ে যাবে, বাইরে স্টেটে চলে যাবে, আমাদের রাজ্যে চাহিদা বাড়বে এবং দাম বাড়বে। আর এই দামকে বাড়া থেকে কিভাবে কন্ট্রোল করা যায় সেটা কিন্তু মুখ্যমন্ত্রী বারংবার দেখিয়েছে। সবজির দাম যখনই আগুন হয়েছে, মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব গাড়ি করে বাজারে চলে যায় সেই বাজারকে যাতে কন্ট্রোল করা যায়। আধিকারিকদের তিনি পৌরসভাতে বারংবার মুখ্যমন্ত্রীকে দেখেছি নবান্নের বৈঠক থেকে পৌরসভাদের আধিকারিকদেরকে একটা হুমকি দিতে, একটা হুকুম দিতে, যে তোমরা গিয়ে কিন্তু বাজারের যে দাম সেটাকে কন্ট্রোল করো। ফলে মানুষের মধ্যে এই সমস্ত সবজি বিক্রেতা যারা একটা কালোবাজারি চক্রে বেশি দাম নেওয়ার একটা ধান্দা করে, মানুষের মধ্যে পশ্চিমবঙ্গে একটা এই যে গভর্নমেন্টের যাওয়া আসা বাজারে, তার জন্য একটা ভয় থাকে, আমাদের কিন্তু অ্যারেস্ট হতে পারে, কোনো রকম মাল বাজেয়াপ্ত হতে পারে। ফলে মানুষের যে সুনজর সেটাও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি থাকে এবং পশ্চিমবঙ্গ সরকারের যে সুনজর মানুষের প্রতি সেটাও থাকে। দেওয়া নেওয়া, মানুষকে কিভাবে সুবিধা করা যায়, মুদ্রাস্ফীতি থেকে কিভাবে বাঁচানো যায়, সেটা কিন্তু বাজারে রেড করে মাঝে মাঝে পশ্চিমবঙ্গ সরকার করে থাকে। কিন্তু উল্টো দিকে ভারতবর্ষের সরকারের কোনো রকম নীতি এরকম কিন্তু আমরা দেখিনি যে বাজারে গিয়ে কোনো কেন্দ্রীয় শাসিত এজেন্সি তারা রেড করছে যে মুদ্রাস্ফীতি বাড়ছে কিনা বা জিনিসপত্রের দাম ইচ্ছাকৃতভাবে বেশি নেওয়া হচ্ছে কিনা, কোনো কোল্ড স্টোরেজে ইচ্ছাকৃত কোনো ব্যবসায়ী মাল আটকে রেখেছে কিনা যাতে দাম বাড়ানো যায়। এগুলো কিন্তু কেন্দ্রীয় শাসিত অঞ্চলে বা কেন্দ্রের যে সমস্ত সরকারগুলো, ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলো রয়েছে বা বিশেষ করে কেন্দ্রীয় সরকারের কোনো এজেন্সি, তারা কিন্তু এই কাজগুলো করে না, যেটা মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় করে থাকে। যার জন্য অন্যান্য রাজ্যের থেকে কিন্তু আমাদের রাজ্যের মুদ্রাস্ফীতির হার যথেষ্ট কম। অন্য রাজ্যে নাভিশ্বাস উঠছে, সকলে তারা আজকে জর্জরিত বিভিন্ন ঋণে, এবং তার ফলে একটা বিশেষ কারণ হয়ে দাঁড়িয়েছে, তার একটা অন্যরকম কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে এই সমস্ত বড় বড় গোষ্ঠী যারা রয়েছে, যারা একেবারে গুজরাটের ভূমিপুত্র, তারা দেশের প্রচুর টাকা নিয়ে পালিয়ে গেছে এবং তাছাড়াও সেই সমস্ত টাকার যে একটা ঘাটতি পড়েছে, সেই ঘাটতিটাকে মেটানোর জন্য আমাদের সাধারণ নাগরিকের উপর ইনকাম ট্যাক্স বসিয়ে, কখনো নানা রকম জিএসটি বসিয়ে সেই টাকা তোলার একটা চেষ্টা চলছে। আর শুধু তাই নয়, 2016 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত্রিবেলায় 8টার সময় এসে ঘোষণা করেছিলেন, সম্ভবত 8ই নভেম্বর ডেটটা, সেই দিন তিনি এসে ঘোষণা করেছিলেন আজ থেকে নোটবন্দি করা হলো, 500 এবং 1000 টাকার নোটকে বাতিল করা হলো। কিন্তু তার ফল কি হলো? 500 এবং 1000 টাকার নোট বাতিল হলো। প্রধানমন্ত্রী বললেন 50 দিন আমাকে সময় দিন, দেশের পুরো অর্থনীতি পাল্টে দেবো, সাথে সাথে যাদের কাছে কালো টাকা রয়েছে তাদের কাল ঘাম ছুটিয়ে দেবো। কিন্তু উল্টো দিকে বর্তমানেরই খবর অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি উল্টো দিকে কি হয়েছে। আজকে নোটবন্দির প্রায় 8 বছর হয়ে গেল। বহু মানুষ তো লাইনে দাঁড়িয়ে মারাই গিয়েছে, সেটা বাদ দিন, তাছাড়াও প্রচুর মানুষের অনেক সঞ্চয়, অনেক কিছু আজকে লুণ্ঠিত হয়ে গেছে। বহু গরিব মানুষ যারা হয়তো জানতোই না এটাকে এক্সচেঞ্জ করতে হবে, তাদের কত কত টাকা নোট, হয়তো 500-1000 টাকা গরিব মানুষের বাতিল হয়ে গেছে, তারা তো করতেই পারেনি। কিন্তু সুবিধা পেয়েছে কিন্তু কালো চক্রকারীরা, যারা
এই ডুপ্লিকেট নোট ছাপায়। আপনারা দেখতে পাচ্ছেন যে নরেন্দ্র মোদী একসময় বলেছিলেন যে নোট বাতিলের ফলে সব থেকে বেশি প্রভাব পড়বে যারা ডুপ্লিকেট অর্থাৎ কালোবাজারি করে নোটের, সেই ডুপ্লিকেট নোট যারা ছাপায় তাদের সেই জালি নোট ধরা পড়ে যাবে, কিন্তু উল্টো দিকে একেবারেই বিফল হয়েছে সেই জিনিসটা। আজকে দেখতে পাচ্ছেন বর্তমানের খবর অনুযায়ী বা বিভিন্ন নেটওয়ার্কের খবর অনুযায়ী তারা বলছে ভারতবর্ষে 2024 সালে এই মুহূর্তে দাঁড়িয়ে নোটের যে জালি নোট সেটা 2016 সালের থেকে প্রায় 3 গুণ হয়েছে। অর্থাৎ পুরনো নোট যতটা জালি না সেই কালোবাজারিরা করেছিল তার থেকে প্রায় 3 গুণ জালি নোট বেশি উদ্ধার হচ্ছে এই নতুন জালি নোটের। কি করে সম্ভব, কি করে হয়, এ সমস্ত কিছুই প্রশ্ন যদি প্রধানমন্ত্রীকে আপনারা করতে চান তাহলে প্রধানমন্ত্রীকে তো কোনো প্রেস কনফারেন্স করতে হবে, কিন্তু আমাদের দেশের এতটাই ভাগ্য ভালো যে দেশের প্রধানমন্ত্রী আজ পর্যন্ত কোনো প্রেস কনফারেন্স করেনি, তিনি শুনিয়ে যান শুধু মন কি বাত। আজকে দিনের পর দিন ভারতবর্ষের এই বিপুল সাম্রাজ্যের জন্য আমাদের বাঙালিদের অবদান কত সেইটা ভুলে গিয়েছেন নরেন্দ্র মোদী। আজকে গুজরাটি জুটি গোটা ভারতবর্ষকে চালানোর চেষ্টা করছে, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনেই গুজরাটি, তারা গোটা ভারতবর্ষকে চালানোর চেষ্টা করছে। সাথে সাথে অমিত শাহের ছেলে জয় শাহ তিনিও গুজরাটি, আজকে গোটা ভারতবর্ষের ক্রিকেটটাকে তিনি কন্ট্রোল করছেন একা বাড়িতে বসে। সাথে সাথে দেশের যে সমস্ত বড় বড় উদ্যোগপতিরা রয়েছেন তারাও কিন্তু সমস্ত গুজরাটি। আজকে বলুন আপনাদের আম্বানি থেকে শুরু করে আদানি থেকে শুরু করে রতন টাটাজি, তিনি স্বর্গীয় হয়েছেন তবুও কিন্তু সকলেই ছিলেন গুজরাটির প্রভাব। সাথে সাথে যে সমস্ত কর্পোরেট এই সমস্ত কিংপিং যাদের লক্ষ লক্ষ কোটি টাকা দেশের নিয়ে বিদেশে পালিয়ে গিয়েছে তারাও আমি এর আগে বললাম তারা সকলেই কিন্তু গুজরাটি। অর্থাৎ প্রধানমন্ত্রী গোটা দেশে গুজরাটি বিস্তারে কোনো রকম খামতি রাখেননি, কিন্তু এই দেশে বাঙালিদের অবদান যে কতটা ছিল আজকে তা যদি বাঙালিরা না থাকতেন তাহলে হয়তো আমাদের কোনো ব্রিটিশের ঘরে আজকে হয়তো বাসন মাজতে হতো। আমরা দেখেছি ব্রিটিশদের সঙ্গে আন্দোলনে কত বীর যোদ্ধা, কত বীর বাঙালি এই আমাদের ভারতবর্ষ থেকে শহীদ হয়েছেন নিজেদের দেশকে বাঁচাবেন বলে। তার জন্য জ্বলন্ত উদাহরণ রয়েছেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, জ্বলন্ত উদাহরণ রয়েছেন ক্ষুদিরাম বসু, এরকম হাজার হাজার জ্বলন্ত উদাহরণ রয়েছেন। কিন্তু সেই বাঙালিকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজ পর্যন্ত আজকে তার রাজত্বকালের 10 বছর হয়ে যাওয়ার পরেও কিছু করে উঠতে পারলেন না। না আনলেন আমাদের পশ্চিমবাংলাতে কোনো রকম বড় ইন্ডাস্ট্রি, না নিজের দেশেতে আনলেন কোনো বড় ইন্ডাস্ট্রি। একমাত্র যে সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রি হয়েছে আপনারা লক্ষ্য করে দেখবেন শুধুমাত্র গুজরাটে, শুধু গুজরাটকে কেন্দ্র করেই তাদের সমস্ত ইন্ডাস্ট্রির সমস্ত কারুকার্য চলছে। আর সাথে সাথে কিছু অনেক মানুষ হয়তো বলবেন শুধু কেন প্রধানমন্ত্রী আনবে, মুখ্যমন্ত্রী কি ইন্ডাস্ট্রি করেছে পশ্চিমবাংলায়? মুখ্যমন্ত্রী এমন কিছু ইন্ডাস্ট্রি করেছে পশ্চিমবাংলায়, আপনাদের সামনে আমি লিস্ট দিয়ে দিয়েছি। যারা এই লিস্ট দেখতে পাচ্ছেন না তাদেরকে নিচে ডেসক্রিপশনে আপনারা গিয়ে দেখতে পারেন যে গত 12 বছরে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কতগুলি ছোট বড় শিল্প এই পশ্চিমবঙ্গে স্থাপিত হয়েছে। আর সাথে সাথে আর একটা ছবিও আপনাদেরকে দেখাচ্ছি, গত 10 বছরে ভারতবর্ষ থেকে কত শিল্প এই দেশ থেকে চলে গিয়েছে কার্যত। আর উল্টো দিকে আমার সব থেকে বেশি খারাপ লাগে আমাদের বাংলার শত্রু, আমাদের বাঙালির শত্রু কিন্তু আজকে হয়ে উঠেছে বাঙালিরাই। সেই বাঙালি যারা নিজেদেরকে আজকে গুজরাটিদের কাছে একেবারে বিক্রি করে ফেলেছে, সেই বাঙালি নিউজ রিপোর্টাররা যারা নিজেদের পেটের সাথে নিজেদের চ্যানেলের সাথে আজকে নিজেদের বাংলাকে গুজরাটিদের দেখানো পথে বিক্রি করে দিতে চাইছে, সেই সমস্ত মানুষ থেকে আপনারা সকলে সাবধান থাকবেন। একটা সময় আমাদের পশ্চিমবঙ্গে এই সরকার তার বিরোধী দল, সেই বিরোধী দলের অর্থাৎ বিজেপি দলের 18টা এমপি ছিল। আজকে দিকে দিকে বিরোধী দলনেতা অনেক সময় পশ্চিমবঙ্গকে কাদা ছোড়াছুড়ি করছে, পশ্চিমবঙ্গে কালিমালিপ্ত করতে চাইছেন, কিন্তু দেশের প্রধানমন্ত্রীকে তিনি একবারও প্রশ্ন করেন না। কিন্তু সেই বিরোধী দলনেতার কাছে আমার প্রশ্ন যে আপনাদের হাতে তো 18টা এমপি ছিল এক সময়, সেই 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত আপনারা একটা রিপোর্ট পেশ করুন তো, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের জন্য সংসদ থেকে আপনাদের 18টা এমপির মধ্যে কোনো একটা এমপি ভালো একটা কোনো প্রকল্প নিয়ে এসছেন, ভালো একটা কোনো ইন্ডাস্ট্রি নিয়ে এসছেন, ভালো একটা চাকরির সুযোগ নিয়ে এসছেন। একটা এমপির দেখান, তাহলে বুঝবো যে হ্যাঁ সত্যি আপনারা যে কথাটা বলেন সেই কথাটার মধ্যে দম আছে। তবে শুধুই কি বিজেপির মধ্যে এরকম মানুষ ঢুকে রয়েছে যারা বাংলায় থেকে বাংলারই বিরোধিতা করে? শুধুই কি বিজেপির মধ্যে? না, এরকম জিনিস সকল দলের মধ্যে রয়েছে। আমরা দেখেছি আরজি করের ইস্যুর সময় বা বিভিন্ন ইস্যুর সময় কিছু বামপন্থী, অতি বামপন্থীরা ছিলেন যারা এই দেশে থেকে কাশ্মীরের আজাদি চেয়েছিলেন। আমরা দেখেছি এবিপি আনন্দের হাতে সেই রিমঝিম বলে একজন ভদ্রমহিলা ছিলেন যে সেরা বাঙালি পুরস্কার পেয়েছিলেন, তার ফেসবুক প্রোফাইলেও ছিল কাশ্মীর মাঙ্গে আজাদির স্লোগান। কিন্তু আজকে যখন দিকে দিকে বাংলাদেশে আমাদের যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের ভাই বন্ধুরা রয়েছে তাদেরকে যখন আক্রমণ করা হচ্ছে, এরকম কোনো রিমঝিমকে দেখা যাচ্ছে না যে বাংলাদেশের সেই সমস্ত হিন্দুদের আজাদি নিয়ে কোনো কথা বলবেন। এরকম কোনো বামপন্থীকে দেখা যাচ্ছে না যারা কাশ্মীরের আজাদি চায় তারা সেই সমস্ত হিন্দুদেরকে নিয়ে কথা বলছে। এরকম কোনো বামপন্থীকে এখনো পর্যন্ত দেখা গেল না। তাই এই বাংলায় বসে বামপন্থীরাও কাশ্মীরের যেরকম আজাদি চেয়ে বাংলার বিরোধিতা করে দেশের সঙ্গে গদ্দারি করে, সেরকমই বাংলায় বসে আমাদের যে সমস্ত বিজেপির কিছু নেতার কথা বললাম তারাও বাংলাকে গুজরাটিদের কাছে বিক্রি করে দেওয়ার চেষ্টা করে। আর তার সাথে সাথে
তৃণমূল কংগ্রেসের মধ্যেও এমন মন্ত্রী ঢুকে বসে রয়েছেন যিনি বাংলায় বসে, ভারতবর্ষে বসে সেই একজন জালি লোক মোহাম্মদ ইউনূসের সুনাম করছেন। দেখুন, এগুলো খুব বাড়াবাড়ি হচ্ছে। বাংলাদেশি হিন্দুদের বিজেপি নিয়ে আসছে জোর করে। বাংলাদেশের বিভিন্ন প্রশাসন হিন্দুরা বসে রয়েছে, উত্তর দিতে পারবে। থানার বড়বাবু, জজ, এসপি, ডিএম বড় বড় হিন্দু। এগুলো দেখা যায় না? মাদ্রাসার ছেলেরা মন্দিরকে পাহারা দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছে। এগুলো দেখতে পান। পাল্টা হাম যারা করছে তার অস্থির মস্তিষ্কে। বাংলাদেশে কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষ কতটা অত্যাচার হলে নিশ্চিত তার নিন্দা করতে হবে, তবে তার ইন্টারনাল ব্যাপার। এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। ইউনূস সাহেব ভালো উত্তর দিয়েছেন, এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা সারা সারা লড়াই ব্যাপার, এখানে আমাদের যোগ দিচ্ছেন। ইনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, বর্ধমানের মন্তেশ্বরের বিধায়ক। তিনি পরিষ্কার অর্থে মোহাম্মদ ইউনূসকে সমর্থন করলেন। তার বক্তব্য সেই অংশটুকু আরেকবার আপনাদেরকে শোনাই, দেখুন। ইউনূস সাহেব ভালো উত্তর দিয়েছেন, তিনি বলতে চাইলেন মোহাম্মদ ইউনূস যেটা করেছেন ঠিক করেছেন। আমি ভুলে যাই নরেন্দ্র মোদী কি করেছে, তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে কার তুলনা করছেন আমার দেখার দরকার নেই, কিন্তু যখন আমার দেশের স্বার্থ আসবে তখন মোহাম্মদ ইউনূস একজন কট্টর ভারত বিরোধী, এবং সেইখানে বাংলাদেশি যে সমস্ত মৌলবাদীরা রয়েছেন সেই সমস্ত বাংলাদেশি মৌলবাদীদের সঙ্গে মোহাম্মদ ইউনূস হাত মিলিয়ে আমাদের ভারতবর্ষকে আক্রমণ করার চেষ্টা করছে, আমাদের ভারতবর্ষের সম্বন্ধে দিনের পর দিন কুলসিত কথা বলছে। আমি আমার দেশের প্রধানমন্ত্রী, ভারতবর্ষে থেকে আমি একজন ভারতীয় নাগরিক হয়ে তার সমালোচনা করতে পারি, কিন্তু কোনো বিরোধী শক্তি, কোনো বিরোধী দেশের কোনো লোক সে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রীর কখনো বদনাম করে, সেইটা কিন্তু ভারতীয় হয়ে আমরা কোনো ভারতীয়ই মানব না। আমি আমার দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যে কেউই হোক, তাকে যদি আমার পছন্দ না থাকতে পারে, আমার ভারতবর্ষের গণতন্ত্র অধিকার বলছে আমি তার বিরুদ্ধে সমালোচনা করতে পারি। এক্ষেত্রে সিদ্দিকুল্লাহ সাহেব অবশ্যই করতে পারেন। তার যদি নরেন্দ্র মোদীর কার্যকলাপ পছন্দ না হয়, অবশ্যই তার দুজনার রাজনীতির মতপার্থক্য আছে, নরেন্দ্র মোদীর কার্যকলাপকে তিনি 100 বার সমালোচিত করতে পারেন, কিন্তু কোনো পররাষ্ট্র শক্তি, কোনো শক্তি, যে শক্তি ভারতবর্ষকে আক্রমণ করার কথা বলে, যে শক্তি ভারতবর্ষের শত্রু চায়না, পাকিস্তানের সঙ্গে হাত মেলায়, যে শক্তি ভারতবর্ষের শত্রু মৌলবাদীদের সঙ্গে হাত মিলিয়ে সেই মোহাম্মদ ইউনূস মৌলবাদীদের সঙ্গে হাত মিলিয়েছে, সেই রকম ব্যক্তির কখনোই প্রশংসা করব না। আর সেই ব্যক্তি যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রীরও সমালোচনা করেন, আমরা কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পাশেই দাঁড়াবো, কারণ দেশটা আমাদের এক। যখন বিদেশের কথা আসবে, বিদেশের কোনো রাষ্ট্রশক্তির কথা আসবে, তখন কিন্তু আমরা সকল ভারতীয় একসঙ্গেই দাঁড়াবো এবং আমাদের ভারতবর্ষের যে সরকার রয়েছে তার দিকেই দাঁড়াবো, সেটা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস, অর্থাৎ সিদ্দিকুল্লাহ নিজের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তার দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সিদ্দিকুল্লাহ সাহেব মোদীর সঙ্গে তুলনা করার জন্য কার্যত মোহাম্মদ ইউনূসকে বললেন তিনি ঠিকই তালে কথা বলছেন, যেটা একেবারে নিন্দনীয় এবং ধিক্কার জানাচ্ছি। এই রকম ব্যক্তিকে আমাদের আবেদন থাকবে যে এইরকম ব্যক্তিরা সৌজন্যতা বা রাজনৈতিক সৌজন্যতা থেকে দূরে থাকুক, হিন্দু মুসলমান সৌজন্যতার দিক থেকেও কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর, এবং সাথে সাথে যে শক্তি বাংলাদেশের শক্তিকে সমর্থন করার কথা বলে সেই শক্তিকে বিনাশ করা অবশ্যই দরকার, এবং সিদ্দিকুল্লাহ সাহেবের মন্ত্রিত্ব আমরা চাই তার যেন মন্ত্রিত্ব মুখ্যমন্ত্রী খতম করেন, কারণ এর জন্য সিদ্দিকুল্লাহ সাহেব যেভাবে মোহাম্মদ ইউনূসকে সমর্থন জানালেন তার জন্য আমাদের অনেক পশ্চিমবাংলাবাসীর মনে আঘাত লেগেছে, সাথে সাথে হিন্দুদেরও লেগেছে, মুসলিমদেরও লেগেছে। শুধু মুসলিমদের লেগেছে কেন বলছি, আজকে এইরকম যখন সিদ্দিকুল্লাহ সাহেবের মতো একজন মুসলিমের কথা আমরা শুনলাম যে একজন উগ্রবাদী মোহাম্মদ ইউনূসের সমর্থন করছেন, সেই উগ্রবাদী মোহাম্মদ ইউনূসকেই আজকে নোংরা ভাষায় আক্রমণ করেছেন, কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন আমাদের রাজ্যের আর এক মন্ত্রী, তার নাম হচ্ছেন ফিরহাদ হাকিম। দেখুন, যেটা হচ্ছে বাংলাদেশে অন্যায় হচ্ছে, যেটা হচ্ছে দুষ্কৃতি রাজ চলছে, এটা কাম্য নয়। বাংলাদেশের স্বাধীনতা ভারতের অবদান, বাংলাদেশে যে মানুষ যে কথা বলছে সেটা ভারতের অবদান। যখন রাজাকাররা এসে খুন করত, স্টুডেন্টদের মেরে কয়েকশো স্টুডেন্টকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুইয়ে দিয়েছিল, তখন কোথায় ছিল এরা? তখন বাংলাদেশের প্রতিবাদের সাথে ভারত সামিল ছিল, তার কারণ হিউম্যানিটি গ্রাউন্ডে। তাই ভারতের অবদান ভুললে চলবে না, এবং ওখানেও ধর্মনিরপেক্ষতা দরকার। এর আগের সরকার ধর্মনিরপেক্ষ ছিল, তাই ওখানে হয়েছিল, মানে প্রোগ্রেস হয়েছিল। ধর্মনিরপেক্ষতাই প্রোগ্রেস আনে। ফিরহাদ হাকিমের বক্তব্যের সঙ্গে 100% সহমত। আমরা পশ্চিম বাংলায় ফিরহাদ হাকিমের মতো বক্তব্য রাখা মুসলিমকেই চাই। আমরা পশ্চিম বাংলায় সিদ্দিকুল্লাহর মতো মোহাম্মদ ইউনূসকে সমর্থনকারী মুসলিমের আমরা কিন্তু প্রয়োজন রাখি না।
আমরা মুসলিম হিন্দু বরাবর আমাদের সাথে ভাই ভাই এই কথা বলে এসেছি। আর সিদ্দিকুল্লাহ সাহেবের কথাটা যদি কোনো হিন্দুও বলতো, আমরা বলতাম সেই হিন্দুকেও সেই দেশ থেকে ইমিডিয়েট বাংলাদেশে চলে যাওয়ার কথা। আর সিদ্দিকুল্লাহ সাহেব যেভাবে মোহাম্মদ ইউনূসের সরকারকে সমর্থন করছেন, আমি বলবো আপনার এক্ষুনি এই রাজ্যের মন্ত্রিত্ব পদত্যাগ দিয়ে এক্ষুনি উচিত বাংলাদেশে চলে যাওয়া অথবা পাকিস্তানে চলে যাওয়া। কারণ যে বক্তব্য আপনি রেখেছেন সেই বক্তব্য একেবারেই সমর্থনযোগ্য নয়। উল্টো দিকে যে বক্তব্য ফিরহাদ হাকিম রেখেছেন সেই ধরনের মুসলিম বক্তব্য আজকে প্রত্যেকটা ভারতীয়, প্রত্যেকটা পশ্চিমবাংলাবাসী এটাই শুনতে চায়। এটাই প্রত্যেকটা পশ্চিমবাংলাবাসীর মনের কথা হওয়া উচিত। কারণ যে সরকার আমাদের হিন্দুদের উপর ওখানে অত্যাচার করছে, অর্থাৎ আমাদের হিন্দুদের কথাটা বাদ দিন, সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে। আমার দেশে যখন সংখ্যালঘুর উপর অত্যাচার হয়েছে, আমরা আমাদের সাথে কিন্তু বারংবার বলেছি হিন্দু মুসলিমের সংখ্যালঘু, আমাদের দেশে সংখ্যালঘু মুসলিম, তাই সংখ্যালঘুর সঙ্গে সবসময় একটা ভাইসুলভ আচরণ করা অবশ্যই উচিত। বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ শুরু হয়েছে, সেভাবে মৌলবাদীরা যেভাবে হিন্দুদেরকে ওখান থেকে বিতাড়িত করার চেষ্টা করছে, এখানে চক্রান্ত পরিষ্কার। আমরা ধিক্কার জানাই প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও, যারা এখনো পর্যন্ত বাংলাদেশকে ঠিকমতো যোগ্যভাবে জবাব দিতে পারলো না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতবর্ষের তিরঙ্গা পতাকাকে যা অবমাননা করা হয়, তিরঙ্গা পতাকার সঙ্গে এমন নোংরা ব্যবহার করা হয়, যে ব্যবহারটা আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাতে পারবো না, যেহেতু আমার দেশের পতাকা, কিন্তু নেট দুনিয়ায় সেটা ভাইরাল হয়েছে। সেই পতাকা অবমাননার জন্য এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী 2 লক্ষ টাকা কিলো মাশরুম খেয়ে ঘরে ঘুমাচ্ছেন, তার কোনো প্রশ্নের উত্তর নেই। তার এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীর কোনো রকম একটা উত্তাপ নেই। যে দেশে ভারতবর্ষের সংবিধানকে নষ্ট করা হচ্ছে, যে দেশে ভারতবর্ষের পতাকাকে নষ্ট করা হচ্ছে, সেই দেশে এখনো ঠিকমতো জবাব দিতে পারলেন না আমাদের দেশের প্রধানমন্ত্রী। এটাও আমার যথেষ্ট লজ্জার বিষয়। আর শুধু ফিরহাদ হাকিম সাহেব নয়, ফিরহাদ হাকিম সাহেবের সঙ্গে এ রাজ্যের আরেকটা বিরোধী দল রয়েছে, যে বিরোধী দলের নাম হচ্ছে আইএসএফ, অর্থাৎ আমাদের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সবসময় দাঁড়ায় আইএসএফ। সেই আইএসএফ বামপন্থীদের সমর্থনকারী একটা দল আইএসএফ। সেই আইএসএফ আজকে বাংলাদেশ ডেপুটি কমিশন তারা ঘেরাও করার একটা কর্মসূচি রাখে। সেখান থেকেও আইএসএফ এর যারা মুসলিম সদস্যরা রয়েছেন, তারা যে কুরুচিকর ভাষায়, যে ভালো ভাষায়, আমরা বলবো ভালো লেগেছে আমাদেরকে, যে কুরুচিকর ভাষায় সেখানকার বাংলাদেশিদের হাই কমিশনে এসিতে বসে থাকা বাংলাদেশিদের যেভাবে আক্রমণ করেছে, ঠিক এই ব্যবহারটাই আমরা চাই। কারণ যারা নিজের দেশের সংখ্যালঘুদের সঙ্গে নোংরা ব্যবহার করে, সে ভারতবর্ষের সংখ্যালঘুই হোক, সে পাকিস্তানের সংখ্যালঘুই হোক, সে বাংলাদেশের সংখ্যালঘুই হোক, সেই সরকারকে এই রকম কুরুচি ভাষায় আক্রমণ করাই উচিত। আমরা দেখাচ্ছি সেই বক্তব্যটা, দেখুন। ওদেরকে নামিয়ে দিন, ওদেরকে নামিয়ে দিন, ওদেরকে নামিয়ে আনুন, ওদেরকে নামিয়ে আনুন। বাংলাদেশে দাঁড়িয়ে ওরা এখানে এসে বসে আছে, ওরা ওখানে বসে আছে কেন? বাংলাদেশে আমার ভাই বোনেরা মার খাবে, আর ওরা নিরাপত্তায় বসে থাকবে, এই শুনবো না আমরা মানবো না। স্যার, বাংলাদেশে আমার ভাইদের মধ্যে লাগিয়ে দিয়ে আর এখানে এসি রুমে বসে থাকবে, এটা হবে না। বার করুন ওদেরকে বার করে দিন, তারপরে আমরা দেখে নিচ্ছি আইনি ব্যবস্থা কিভাবে নেওয়া যায়। কেন বাংলাদেশি ভাই বোনেরা অত্যাচারিত হবে আর আমরা এখানে আন্দোলন করতে হবে কেন? পার্শ্ববর্তী দেশ হিন্দু মুসলিম। আইএসএফ এর মিছিলকে পুলিশ আটকে দিয়েছে, ডেপুটি হাই কমিশনে ঢুকতে দেয়নি। এই বিষয়েও আইএসএফ একটা রাজনীতির খেলা খেলেছে। তারা বলেছে কেন ঢুকতে দেওয়া হলো না। কিন্তু আমি গতকালও আমার সাথে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের পুলিশ কখনোই পারবে না যারা বিদেশের রাষ্ট্রদূত আমাদের দেশে বসবাস করছে তাদেরকে সুরক্ষা দেওয়া একটা জাতীয় নিরাপত্তা স্বার্থে অবশ্যই দিতে হয়। তাদের যদি কোনো রকম আঁচড় আসে তাহলে কিন্তু সেটা গোটা ভারতবর্ষ, গোটা কলকাতা, গোটা বিশ্বে একদম কালিমা লিপ্ত হবে। তাই তাদেরকে সুরক্ষা অবশ্যই দিতে হবে। তাদেরকে আমরা যতই ঘৃণা করে থাকি, তাদেরকে সুরক্ষা দিতে হবে। কারণ আমাদের দেশটার নাম ভারতবর্ষ, রাজ্যটার নাম পশ্চিম বাংলা। এখানে গণতন্ত্র এখনো বেঁচে রয়েছে, জীবিত রয়েছে, এবং মুখ্যমন্ত্রী যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, আমরা আশা করব এই সমস্ত জিনিসগুলো আগামী দিনেও ঘটবে। মানুষের সঙ্গে হিন্দু মুসলমানের সম্পর্ক ঠিক থাকবে এবং সরকার মানুষের সঙ্গে যথেষ্ট সহানুভূতিশীল থাকবে। কিন্তু যাওয়ার আগে আরেকবার আমি বলে দিয়ে যাই, দেশের প্রধানমন্ত্রী যেভাবে এই হিন্দুদের সঙ্গে অত্যাচারের বিষয়ে এবং ভারতের জাতীয় পতাকাকে নোংরাভাবে, সংবিধানকে নোংরাভাবে আক্রমণ করার জন্য যেভাবে এখনো চুপ রয়েছেন, তাতে আমার সন্দেহ রয়েছে যে উনি সেই মণিপুরের মতনই একেবারে চুপ হয়ে যাবেন। আর যেভাবে সিদ্দিকুল্লাহ সাহেব বক্তব্য রাখলেন, মোহাম্মদ ইউনূসকে সমর্থন করলেন, সিদ্দিকুল্লাহ সাহেবকে বলবো আপনি অবশ্যই ইমিডিয়েট বাংলাদেশে যান, এখানে থেকে হয়তো আরো বেশি পূজিত হবেন। আর সাথে সাথে ধন্যবাদ জানাবো ফিরহাদ হাকিম এবং আইএসএফ এর কর্মকর্তাদের, যারা এই দেশে থেকে এই দেশের সংখ্যালঘু হয়ে তারা বুঝেছে ওই দেশের সংখ্যালঘুর কতটা কষ্ট হতে পারে। তাই সকলকে বলবো আজকে আর কথা বাড়িয়ে লাভ নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সামনের দিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে চলি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।